নির্বাচনের দিনই গণভোট, উচ্চকক্ষে পিআর সহ ৪ প্রশ্নে হ্যাঁ না ভোট, রাষ্ট্রপতির সইয়ের পর সনদ বাস্তবায়ন আদেশের প্রজ্ঞাপন। রাজনৈতিক বিভেদ দূর করতে প্রধান উপদেষ্টার ভাষণ ভারসাম্যপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। একই দিনে গণভোট নির্বাচন ইসির জন্য চ্যালেঞ্জিং। মিরপুর বেড়িবাঁধে বাসে আগুন দিয়ে পালানোর সময় তুরাগ নদে পড়ে যুবকের মৃত্যু, ঘটনায় জড়িত আরেকজন আটক। গ্যাসের চাপ কমায় উৎপাদন কমেছে তিতাস গ্যাস ফিল্ডে, সরবরাহ স্বাভাবিক রাখতে বন্ধকূপ চালু সহ বিভিন্ন প্রকল্প। এবং আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন নিয়ে সমালোচনার ঝড়, ক্ষতিগ্রস্ত দেশের দাবি আদায়ে চলছে জোর সংলাপ। স্বাগত এখন সকালে, সঙ্গে আছি আমি সুমাইরাত্রী, আমি সানি মৃধা। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট। উচ্চকক্ষে পিআর সহ 4টি প্রশ্ন থাকবে গণভোট। এসব বিষয়ে হ্যাঁ অথবা না উত্তর দেবেন ভোটাররা। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্ধারিত হলো এসব অমীমাংসিত ইস্যুর। এদিকে উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর রাষ্ট্রপতির স্বাক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিস্তারিত সাজিদ আরাফাতের প্রতিবেদনে। তার সূচনা বক্তব্য দেওয়ার জন্য জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবে নাকি নির্বাচনের আগেই গণভোট, এ নিয়ে বিপরীতমুখী অবস্থানে বিএনপি জামায়াত। হ্যাঁ না গণভোটের ক্ষেত্রে একটি প্রশ্ন থাকবে নাকি নোট অব ডিসেন্টও যুক্ত হবে, এ নিয়েও দলটির অবস্থান দুই মেরুতে। অবশেষে প্রধান উপদেষ্টার ভাষণে নির্ধারিত হয়ে গেল এসব অমীমাংসিত ইস্যু। মতের পার্থক্য থাকলেও তা কমিয়ে আনার চেষ্টা করেছেন, অনেক বিষয়ে ঐকমত্যে আসতে পেরেছেন। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না বলে আশ্বস্ত করে তিনি বলেন, এর ফলে নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না, নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। তিনি জানান, গণভোটে দেয়া হবে 4টি প্রশ্ন। উচ্চকক্ষের 100 আসন সংখ্যানুপাতিক হবে কিনা এই বিষয়ে হ্যাঁ অথবা না উত্তর দেবেন ভোটাররা। একই সাথে ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও সাংবিধানিক সংস্থার নিয়োগের প্রস্তাবটি দেয়া হবে গণভোটে। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। ভাষণে প্রধান উপদেষ্টা জানান, উপদেষ্টা পরিষদের সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন দেওয়া হয়েছে। কিছু বিষয়ে ভিন্নমত থাকলেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করবে বলে জানান তিনি। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি। গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা তৈরি হবে সংবিধান সংস্কার পরিষদ। যে পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংশোধন করবে। এরপর 30 কার্যদিবসের মধ্যে গঠন করা হবে উচ্চকক্ষ। একটি উৎসবমুখর জাতীয় নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাবে। এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করব। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণ রাজনৈতিক দলগুলোর মাঝে বিভেদ দূর করতে ভারসাম্যপূর্ণ বক্তব্য বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে গণভোটের দিন নির্ধারণ হলেও অনেক ইস্যু নতুন করে সৃষ্টি হয়, যার মীমাংসাও জরুরি বলে মনে করছেন
সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। আর একই দিন গণভোট আর জাতীয় নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি। বাকিটা জানাচ্ছেন গালিব ইবনে রিয়াজ। জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। বেশ কিছুদিন যাবৎ রাজনৈতিক দলগুলোর কথার লড়াইয়ের পর গণভোট কবে হবে জানা গেল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে। যদিও গণভোট আয়োজনের দিন নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ ছিল দৃশ্যমান, তবে কি ভাষণে বিরোধ মিটল? নির্বাচনের আগে গণভোট দেওয়া ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব না। একদিকে বিএনপির চাওয়া পূরণ হলেও ইসলামী সমমনা 8 দল জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের দাবিতে রাজপথে তারা। অন্যদিকে পিআর নিয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দিলেও আগামী সংসদে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। জুলাই পরবর্তী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ফাটল ধরেছে সরকারের এমন সিদ্ধান্তে তা কি আরও জটিল রূপ নিবে? তবে বিশ্লেষকরা বলছেন প্রধান উপদেষ্টা তার ভাষণে চলমান বিভেদে ভারসাম্য আনতে চেয়েছেন। সরকারের কাজে, বিশেষ করে ঐকমত্য কমিশনের, যেটা আমি বললাম, কাজের শেষ দিকে তারা যে সুপারিশ দিয়ে বিদায় নিল, তাদের মেয়াদ শেষ হলো, তখন কিন্তু বিভ্রান্তি, বিভক্তি নতুন করে তৈরি হয়েছিল রাজনৈতিক অঙ্গনে। মনে হচ্ছিল যে এক পক্ষের দিকে হেলে গেছে সরকার। তো এই ভাষণে আবার সেখান থেকে একটু সরে একটা ভারসাম্যের জায়গায় আসার চেষ্টা ডক্টর ইউনূস করেছেন, এটা আমার মনে হয়েছে ভাষণটা শুনে। যে দেশের এখনো ভোটারদের বৃহৎ একটা অংশ মার্কা দেখেই নিজের ভোট দিয়ে থাকে, সেখানে গণভোটের ব্যালটে সাংবিধানিক জটিল ইস্যু নিয়ে 4 প্রশ্নের এক উত্তর হা অথবা না কতটা যৌক্তিক? এইখানে গণভোটটা একটু প্রশ্নবিদ্ধ হয়। অনেকে বলছেন যে এভাবে তো গণভোট হয় না। আগে যেসব গণভোট হয়েছে একটা কোয়েশ্চেন ছিল, একটা ইস্যু ছিল। তো এখানে তো অনেক ইস্যু, এখানে 48টা সংবিধান সংস্কার সম্পর্কিত ইস্যু, তার মধ্যে 30টায় রাজনৈতিক দলগুলো একমত, বাকিগুলো ভিন্ন মত। তো এইগুলো নিয়ে কীভাবে গণভোট হবে, সবাই কিভাবে সব প্রশ্নে একমত হবে কিংবা ভিন্ন মত হবে, এইসব প্রশ্ন তো আছেই। তো গণ অভ্যুত্থানের পর একটা বিশেষ পরিস্থিতি দেশে বিরাজ করছে, এখানে আসলে বিশেষভাবেই সব কিছু হবে। একই দিনে 2 নির্বাচন সম্ভব তা আগেই নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। তবে তার জন্য ব্যাপক প্রস্তুতিও নিতে হবে কমিশনকে, এমনটি মনে করেন সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি। ইলেকশন কমিশনকে যে কাজটা করতে হবে, এই যে যারা ভোট কেন্দ্রে যেসব মানুষজন কাজ করবে তাদের কিন্তু সক্ষমতা বৃদ্ধি করতে হবে। মানে একই সাথে তারা ভোটারকে 2টা ব্যালট ইস্যু করবে এবং যে গণনাকালীন সবাই কিন্তু 1 সেট পিপুল দেওয়া হবে না, এটা 2 ক্যাটাগরির জন্য 2 সেট পিপুল লাগবে। একটা জাতীয় সংসদে গণনা করবে আর একটার জন্য গণনা করবে, গণভোট গণনা করবে। তিনি মনে করেন একই দিনে গণভোট আয়োজন যেমন চ্যালেঞ্জিং হবে, একই সাথে গণভোট বিষয়টাও কি সেটা সাধারণ ভোটারদের বুঝাতে হবে, নইলে গণভোটের আসল উদ্দেশ্য পূরণ হবে না। সাধারণ মানুষ কিন্তু এই প্রশ্নগুলো সম্বন্ধে যে খুব বেশি জানে তা না। কিছু মানুষ জানে যারা কথা বলে বা যারা এটা নিয়ে সাথে আছে, কিন্তু একেবারে প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু এটা বিষয়ে কিছু জানে না। মানে তাকে তাহলে জানাতে হবে। এই জানানোর কাজটা রাজনৈতিক দলগুলো করতে পারে, সরকার করতে পারে, ইলেকশন কমিশনও কিছু করতে পারে তাদের ট্রেনিং সেশন বা তাদের কিছু মাধ্যমে। মানুষকে না জানায় যদি হা বা নাতে বলা হয় যে তুমি উত্তরটা দাও, সেটা ঠিক অর্থ বহন করে না সে নির্বাচনে। রাজনৈতিক মহলে অভিযোগ আছে এখন যা হচ্ছে তার কিছু সংবিধান মেনে আবার কিছু সংবিধানের বাইরে গিয়ে। তবে সাবেক এই অতিরিক্ত সচিব মনে করেন নির্বাচিত সরকার জনগণের আস্থা পূরণ করতে পারলে এগুলো কোনো কিছুই নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠবে না। যদি তারা সঠিকভাবে কাজ করে তাহলে এটা সবই বৈধ হয়ে যাবে, কিন্তু তারা যদি সঠিক কাজ না করে তখন পুরো জিনিসটা নিয়ে মানুষ আবার প্রশ্ন তুলবে। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। রাজধানীতে বাসে আগুন দেওয়ার সময় জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িত আরেকজনকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়জনেরা। শাহালী থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত 11টায় মিরপুর বেরি বাঁধের তামান্না পার্কের সামনে সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসে কয়েকজন যুবক প্লাস্টিকের বোতল করে কেরোসিন ছিটিয়ে অগ্নিসংযোগ করে তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিল। বিষয়টি আশপাশের লোকজনের নজরে আসলে তারা দুষ্কৃতকারীদের ধাওয়া করে। এ সময় একজনকে হাতে না হাতে আটক করে স্থানীয় জনতা। তাদের মধ্যে অন্য একজন প্রাণ ভয়ে নিকটবর্তী তুরাগ নদীতে ঝাঁপ দেয়।
সাঁতার না জানা ওই দুষ্কৃতকারী পানিতে ডুবে যায়। পরবর্তীতে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দুষ্কৃতকারীর নাম সাইয়াফ এবং গ্রেফতারকৃত অপরজনের নাম মোহাম্মদ নাহিয়া নামের। পুলিশ বলছেন, নাশকতামূলক এই ঘটনায় জড়িত পলাতক অপর দুষ্কৃতকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। শুধু অর্থনীতি কিংবা কূটনৈতিক সম্পর্ক নয়, সময়ের সাথে চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় হারও বাড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালকের দাবি, চীনা ভাষা শেখার আগ্রহী শিক্ষার্থীর সংখ্যাও বাড়ছে বাংলাদেশে। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে দেশটির সংস্কৃতি ও শিক্ষার প্রভাবও পড়বে বিশ্বজুড়ে। বাকিটা জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। কাব্যিক অভিযাত্রা, তবে বাস্তব অনুভূতি। যেন সিনেমা হলে বসেই মহাকাশ যাত্রার সাক্ষী হলেন দর্শকরা, যেখানে বিজ্ঞান ও সৌন্দর্য মিশে গেছে এক সুতোই। বলছি চীনের মহাকাশ ভিত্তিক প্রামাণ্যচিত্র সেনচো 13-এর কথা। সিনেমাটি যুক্তরাষ্ট্র ও ইতালি সহ 35টির বেশি দেশের মতো বাংলাদেশেও দেখানো হয়েছে। চীনের তৈরি পণ্যের মতো দেশটির সংস্কৃতিও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। আর এই সংস্কৃতি ও ভাষার প্রচারে বিশ্বব্যাপী কাজ করছে কনফুসিয়াস ইনস্টিটিউট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ডক্টর ইয়াং হুই মনে করছেন, চীনা সংস্কৃতির সাথে বাংলাদেশের কৃষ্টির মিল রয়েছে। তাতে প্রতিষ্ঠানটি বাংলাদেশে চলচ্চিত্র প্রদর্শনী ও কবিতা উৎসবের মতো সাংস্কৃতিক কার্যক্রম বাড়িয়েছে। Both cultures attach great importance to the family and to the collective interest rather than individual interests. And both cultures, they respect elders. So there are a lot of the similarities. Spring Festival, we also have many other very important traditional festivals like the Dragon Boat Festival and the Mid-Autumn Festival, and we also organize very diverse cultural programs during the Chinese Language Day. এই গবেষকের দাবি, চীনা ভাষা শেখার আগ্রহী শিক্ষার্থীর সংখ্যাও বাড়ছে বাংলাদেশে। Nowadays we are pleased to see the increasing number of Bangladesh students. They show their interest in learning Chinese language. কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে দেশটির সংস্কৃতি ও শিক্ষার প্রভাবও পড়ছে বিশ্বজুড়ে। চীনের একটা প্রভাব পড়বেই, সেটা অর্থনীতিতে পড়বে, সেটা সংস্কৃতিতে পড়বে, সেটা শিক্ষায় পড়বে। কারণ এত বিশাল অর্থনীতি, তো একে থামানোর কোনো উপায় নেই। এবং মনে রাখতে হবে যে 1.3 বিলিয়ন পিপল, তো 1.3 বিলিয়ন পিপল যদি শিক্ষিত হয়, তার যদি একটা কালচারাল কন্টেক্সট থাকে, তার খাওয়া দাওয়া, যেটাকে আমরা চাইনিজ ফুড বলি, এগুলোর ইম্প্যাক্ট পড়বেই। এটা কোনোভাবেই আমি থামাতে পারছি না। এবং এটা শুধু বাংলাদেশ না, এর ইম্প্যাক্ট বহু জায়গায় পড়বে। চীনে অর্ধশত স্বীকৃত জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও প্রথা রয়েছে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। বরগুনা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত 12:30টার দিকে আবদুলি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের ফেরিঘাট এলাকায় বরিশাল কুয়াকাটা রুটের একটি বাসে আগুন দেওয়া হয়। পুলিশ জানায় বাসটির 80% পুড়ে গেছে, তবে কারা আগুন দিয়েছে তা নিশ্চিত নয়। এদিকে রাতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে সোনার বাংলা এলাকায় বরগুনা বাকেরগঞ্জ সড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। গ্যাসের চাপ কমায় উৎপাদন কমেছে তিতাস গ্যাস ফিল্ডে। এই অবস্থায় জাতীয় গ্রিডের চাপের সঙ্গে সমন্বয় করে উৎপাদন স্বাভাবিক রাখতে বসানো হয়েছে ওয়েলহেড কম্প্রেসর। এতে করে তিতাসের 5টি কূপ থেকে প্রতিদিন মিলছে অতিরিক্ত 22 মিলিয়ন ঘনফুট গ্যাস। এছাড়াও বন্ধ কূপ চালু সহ গ্যাসের উৎপাদন বাড়াতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। বাকিটা জানাচ্ছেন আজিজুল সঞ্চয়। দেশের সবচেয়ে বড় তিতাস গ্যাস ফিল্ডের উৎপাদনে থাকা 22টি কূপ থেকে প্রতিদিন গড়ে 335 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। তবে মজুদ কমায় কমেছে গ্যাসের চাপ।
জাতীয় গ্রিডে গ্যাসের চাপ 600 PSI থাকলেও তিতাসের বেশিরভাগ কূপ থেকে সেই চাপে গ্যাস তোলা যাচ্ছে না। এ অবস্থায় জাতীয় গ্রিডের চাপের সঙ্গে সমন্বয় করে গ্যাস উত্তোলনে গত বছরের ফেব্রুয়ারিতে তিতাস গ্যাস ফিল্ডের 11, 12, 17, 18 এবং 27 নম্বর কূপের জন্য ওয়েলহেড কম্প্রেসর স্থাপন প্রকল্প নেয় BGFCL। সম্প্রতি প্রকল্পের কাজ শেষে পরীক্ষা নিরীক্ষার পর কূপগুলো থেকে অতিরিক্ত আরও 22 মিলিয়ন ঘনফুট গ্যাস তুলে দেওয়া হচ্ছে জাতীয় গ্রিডে। 561 কোটি টাকা ব্যয়ে তিতাসের লোকেশন ইতে বসানো 3টি কম্প্রেসরের প্রতিটি 40 মিলিয়ন এবং জিতে বসানো বাকি 3টির প্রতিটি 25 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনে সক্ষম। এর মাধ্যমে গ্যাসের উৎপাদন স্বাভাবিক থাকবে বলে জানান প্রকল্প পরিচালক। এই কূপগুলো থেকে মোট আমার প্রোডাকশনের হার ছিল প্রায় 39 মিলিয়ন ঘনফুট, আর এটা অ্যাড করার ফলে এই কম্প্রেসরগুলো অপারেশনে আসার ফলে অতিরিক্ত 22 মিলিয়ন ঘনফুট আমরা বেশি এখন সরবরাহ করতে পারছি। এতে আমার মোট 61 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। তবে শুধু তিতাসই নয়, BGFCL পরিচালিত হবিগঞ্জ, বাখরাবাদ, নরসিংদী ও মেঘনা ফিল্ডেও কমেছে গ্যাসের উৎপাদন স্বাভাবিক রাখতে ইতিপূর্বে নরসিংদী গ্যাস ফিল্ডেও ওয়েলহেড কম্প্রেসর স্থাপন করে BGFCL কর্তৃপক্ষ। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে তিতাসের বন্ধ কূপগুলো ওয়ার্কওভারের পাশাপাশি BGFCL পরিচালিত গ্যাস ফিল্ডগুলো থেকে উৎপাদন বাড়াতে নানা প্রকল্প নেওয়ার কথা জানান ব্যবস্থাপনা পরিচালক। আমরা একটা 3D সিসমিক সার্ভে প্রজেক্ট নিয়েছি। এখানে এর আন্ডারে 1450 স্কোয়ার কিলোমিটার এরিয়া সার্ভে হবে। সেই সার্ভের মাধ্যমে আমরা হয়তো জানতে পারবো যে আমাদের নতুন কোনো রিজার্ভ বা রিসোর্স আছে কি না, এবং থাকলে সেটার স্ট্রাকচারটা কেমন, সেখানে গ্যাসের উপস্থিতি কেমন, সেটা যখন আমরা আমাদের রিপোর্টটা হাতে পাবো, সেই রিপোর্টের উপর ভিত্তি করে আমরা আরও নতুন নতুন কূপ খননের উদ্যোগ নেব। 1962 সালে তিতাস গ্যাস ফিল্ড আবিষ্কার করে পাকিস্তান শেল অয়েল কোম্পানি। বর্তমানে তিতাসের কূপগুলোতে মজুদ আছে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনকে ঘিরে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে বিশ্বজুড়ে। বিগত সম্মেলনের প্রতিশ্রুতির কতটুকু বাস্তবায়ন হয়েছে, মূলত সেটা নিয়েই খোদ ব্রাজিলের আদিবাসীদের মধ্য থেকে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। ক্ষতিগ্রস্ত দেশগুলো কতটুকু তাদের দাবি আদায় করতে পারবে, সেটা নিয়েই চলছে জোর সংলাপ। ব্রাজিল থেকে তরিকুল ইসলামের প্রতিবেদন। ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হচ্ছে এবারের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন। এর আগের আসরগুলোতে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিশ্বের জলবায়ু দূষণমুক্ত করার, সেসব প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি। এদিকে অ্যামাজন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়ায় সেখানকার পরিবেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি এর নেতিবাচক প্রভাব পড়ছে বন সংলগ্ন আদিবাসী জনগোষ্ঠীর ওপর। যে কারণে উদ্বোধনের পরের দিন থেকেই অ্যামাজন বনের আদিবাসীরা জলবায়ু সম্মেলনে করছে নানান প্রতিবাদ কর্মসূচি। জলবায়ুর প্রতিঘাতে ক্ষতিগ্রস্ত অন্যতম দেশের নাম বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের দক্ষিণাঞ্চল। এমন পরিস্থিতিতে বাংলাদেশের উপকূলের মানুষ জলবায়ুর নেতিবাচক প্রভাবে কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে বা আগামী দিনে হতে যাচ্ছে, সেই বিষয় নিয়ে কতটুকুই বা আলোচনা হচ্ছে এবারের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। উন্নয়নের জন্য তাদের দেশে আন্দোলন তৈরি করে এই সমস্ত মানুষদের সঙ্গে সংযোগ তৈরি করে আমরা একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করতে চেষ্টা করতে পারতেছি। কিন্তু আমাদের সরকারের দায়িত্ব রয়েছে কিভাবে এটা তার হিস্সা, বাংলাদেশের ন্যায্য হিস্সা নিয়ে নেবে, সেটা সরকারের কার্যক্রম এবং সরকারের দাবি দেওয়া তুলে ধরা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ুর অভিঘাতে স্বাস্থ্যগত, মানসিক ও আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় অঞ্চলের মানুষ। বিগত 15 বছরের পরিসংখ্যান অনুযায়ী এসব অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বেড়েছে প্রায় 20%। স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে কিশোর কিশোরীদের 25%। অঞ্চলে মানুষের বিভিন্ন দুর্যোগের কিভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের দাবি, তাদের বিষয়গুলো আলোচনা করার জন্য। কিন্তু রাষ্ট্রগুলো কতটুকু প্রস্তুতি নিয়ে এই প্ল্যাটফর্মে এলো সেই বক্তব্য দেওয়ার জন্য, সেটি দেখার বিষয়, সেটি গুরুত্বপূর্ণ। বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য ক্ষতিগ্রস্তের পরিসংখ্যান যতটুকু সরকারের কাছে রয়েছে, তার কতটুকু তুলে ধরা সম্ভব হচ্ছে, এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল সরকারের মৎস্য উপদেষ্টার কাছে। তার দাবি যতটুকু পরিসংখ্যান আছে তা নিয়েই কথা বলবে বাংলাদেশ। আমাদের কিন্তু প্রচুর ফান্ডের দরকার। আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাতে যদি আমরা ফান্ড না পাই, প্রয়োজনীয় ফান্ড না পাই, আমাদের ক্ষতির পরিমাণ আরও বাড়তে থাকবে। ফলে এটা বুঝতে হবে যারা ধনী দেশ
ওদেরকে বুঝতে হবে। এই আলোচনা আমরা করব, প্রতিবারই যেমন করে হচ্ছে ওভাবে হবে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, যতটুকু পারি আমরা আদায় করব। পরিবেশবিদরা বলছেন, বিশ্বের সর্ববৃহৎ বনাঞ্চল অ্যামাজনকে যেমন রক্ষা করতে হবে, তেমনি সুন্দরবন এবং উপকূলীয় এলাকার মানুষদের জীবনযাত্রার মানকে সুরক্ষিত করতে হবে। শিল্পোন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা করলে এসব সমস্যা কাটিয়ে আনা সম্ভব। প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে জাতিসংঘ আয়োজন করে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের। শিল্পোন্নত দেশগুলো আশ্বাস দেয় কার্বন নিঃসরণ কমানো, সেই সাথে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদানের। কিন্তু সম্মেলন শেষ হওয়ার সাথে সাথে সেই কথাগুলো চার দেয়ালের মাঝে বন্দী থেকে যায়। তরিকুল ইসলাম, এখন বেলেম, ব্রাজিল। মেহেরপুরে জেকে বসতে শুরু করেছে শীত। ভোরে চারপাশে অতিরিক্ত কুয়াশার দাপট থাকছে। গ্রামীণ জীবনে পড়ছে শীতের প্রভাব, বাড়ছে ঠান্ডাজনিত রোগের সংখ্যা। মেহেরপুর থেকে আরো জানাতে যুক্ত হয়েছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, শীতের সকালে গ্রামীণ জীবনযাত্রায় কোনো পরিবর্তন এসেছে কিনা জানাবেন। রাত্রি আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, মেহেরপুর কিন্তু শীতের জেলা। এখানে প্রচুর পরিমাণ শীত পড়ে, অর্থাৎ প্রতি বছরই কিন্তু অতিরিক্ত শীতে নাকাল হয় এই জনপদের লোকজন। বিশেষ করে তাপমাত্রার যদি আমি বলি, তাপমাত্রা কিন্তু মেহেরপুরে সর্বনিম্ন 5 ডিগ্রি 5.5 ডিগ্রিতে কিন্তু চলে আসে। আমি যদি এবছরের কথা বলি, চলিত মৌসুমের কিন্তু শুরু থেকে, অর্থাৎ আরো প্রায় 15 দিন আগে থেকে কিন্তু মেহেরপুরে শীতের যে আগমনী বার্তা, সেটি কিন্তু আমরা বেশ ভালোই টের পাচ্ছি। বিশেষ করে এই জনপদের লোকজন কিন্তু সেটি টের পাচ্ছে। ভোরের দিকে কিন্তু কুয়াশার দাপট থাকছে, সেটি শহরের তুলনায় গ্রামীণেই কিন্তু, গ্রামীণ জনপদে বা মাঠে বা নদীর পাড়ে এগুলোতেই কিন্তু বেশি কুয়াশার প্রভাব দেখা যাচ্ছে। এছাড়া শহরেও কিন্তু ভোরের দিকে বেশ কুয়াশার দাপট থাকে। আমি যদি আজকের কথা বলি, আজ কিন্তু মেহেরপুর এবং চুয়াডাঙ্গা এই অঞ্চলের যে আঞ্চলিক আবহাওয়া অফিস, তারা সকাল 6টার সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 15 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা কিন্তু নিম্নমুখী হচ্ছে, যেটি গত কয়েকদিন আগেও কিন্তু 17 ডিগ্রি 18 ডিগ্রি বা 20 ডিগ্রির উপরে ছিল, 22 ডিগ্রি ছিল, সেটি কিন্তু এই সপ্তাহ থেকে কিন্তু 15 ডিগ্রির নিচে আসতে শুরু করেছে। যার প্রভাব কিন্তু জনজীবনে পড়ছে। বিশেষ করে যারা দিনমজুর, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, এরা কিন্তু শীতের প্রভাবটা বেশ টের পাচ্ছে। এবং আমি কয়েকজন রিক্সা চালকের সাথে কথা বলেছি, ভ্যান চালকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এই শীতের প্রভাব বাড়তে থাকলে তাদের কপালে কিন্তু দুশ্চিন্তার এক ধরনের প্রকাশ পাচ্ছে। তার কারণ, শীতে যেমন আপনার গরম কোনো পোশাক তাদের নাই, আবার শীতের কারণে তারা ঠিক মতো কিন্তু কাজ করতে পারে না, যার প্রভাব কিন্তু তাদের জনজীবনে পড়ে। এছাড়াও আমি যদি আরেকটু বিষয় জানিয়ে রাখি, এই যে আবহাওয়া জনিত কারণে, আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের রোগ বালাই তৈরি হচ্ছে। বিশেষ করে আবহাওয়া জনিত যে সমস্ত রোগ, জ্বর, ঠান্ডা, নিউমোনিয়ার প্রকোপ কিন্তু বাড়ছে। আমি মেহেরপুর জেনারেল হাসপাতালে কথা বলেছি, সেখানে কিন্তু অতিরিক্ত রোগীর চাপ আমরা লক্ষ্য করেছি। এছাড়াও আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ এবং শিশুদেরকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। রাত্রি, এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ পরিস্থিতি। রাত্রি, মেহেরপুরের শীতের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মুজাহিদ আল মুন্না। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ঝালকাঠির বাজারে ঊর্ধ্বমুখী সবজির দাম। সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। এ নিয়ে আরও জানাতে শহরের বড় বাজার থেকে যুক্ত হয়েছেন আলামিন তালুকদার। আলামিন, বাজারে কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে জানাবেন। রাত্রি, একটু জানিয়ে রাখি, ঝালকাঠি জেলায় যে পরিমাণ সবজির চাহিদা, এর 80 ভাগ সবজির যোগান আসে খুলনা, যশোর, সাতক্ষীরা অঞ্চল থেকে, আর বাকি 20 ভাগ সবজির যোগান হয় স্থানীয় উৎপাদিত সবজি দিয়ে। তো মূলত আসলে 80 ভাগ সবজি বিভিন্ন এলাকা থেকে আসার কারণে কিন্তু কয়েক দফা হাত বদল হয়। এই হাত বদলে সবজির দাম অনেকটাই বেড়ে যায়। তো আজকে আসলে গত এক সপ্তাহের ব্যবধানের কথা যদি বলি, অধিকাংশ সবজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে, কিন্তু সবচেয়ে বেশি দাম বেড়েছে সিমের। এই সিম কিন্তু গত এক সপ্তাহ বা 10 দিন আগে বিক্রি হয়েছে 60 টাকা কেজি দরে, আজকের বাজারে বিক্রি হচ্ছে 120 টাকা, অর্থাৎ এটি দ্বিগুণ দাম বেড়েছে।
আজকের বাজারে বিক্রি হচ্ছে এমন কিছু সবজির দাম আমি আপনার মাধ্যমে জানিয়ে দিচ্ছি। আজকের বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে 70 টাকায় এবং বাঁধাকপি বিক্রি হচ্ছে 60 টাকায় এবং সিম বিক্রি হচ্ছে 120 টাকা, মূলা বিক্রি হচ্ছে 50 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। এই বেগুন কিন্তু গত এক সপ্তাহ আগেও 80 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, অর্থাৎ এটিতে 20 টাকা দাম বেড়েছে। পেঁপে বিক্রি হচ্ছে আজকের বাজারে 40 টাকা, বিট কপি বিক্রি হচ্ছে 80 টাকা। এই বিট কপিতেও কিন্তু 20 থেকে 30 টাকা কেজিতে বেড়েছে। শসা বিক্রি হচ্ছে 60 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 160 টাকা, গাজর বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। পাশাপাশি কাঁচা মরিচের দামও কিন্তু আজকের বাজারে 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত সবজি বাজারে বিক্রি হচ্ছে সেই সমস্ত সবজিতেও গেল সপ্তাহের তুলনায় কিন্তু 10 থেকে 20 টাকা দাম বেড়েছে। আমি স্থানীয় বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছে বাজারে সবজির যে পরিমাণ চাহিদা রয়েছে সে পরিমাণ আসলে সরবরাহ নাই। এ কারণেই তারা বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আসলে অনেকটাই হতাশ ব্যক্ত করেছেন। কারণ তারা যে সিম কিনেছেন এক সপ্তাহ আগে 60 টাকায়, সেটি কিভাবে 120 টাকায় বিক্রি হয় সেটি তারা প্রশ্ন করেছেন। তারা বলেছেন যে স্থানীয় যে প্রশাসন রয়েছে বা বাজার মনিটরিং এর যে সব দপ্তর রয়েছে তারা যদি আসলে নিয়মিত বাজার মনিটরিং করেন তাহলে আসলে যে স্থানীয় সিন্ডিকেট তারা এই দাম বেশি দরে বাড়িয়ে বিক্রি করতে পারবেন না। তবে ব্যবসায়ীরা আরো জানিয়েছেন যে আসলে আগামী আর কয়েকদিন পরে হয়তোবা সবজির উৎপাদন বাড়বে এবং সরবরাহ বাড়বে, তারপর হয়তোবা সবজির দাম কিছুটা কমে আসবে। ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল সবজি বাজার পরিস্থিতির সবশেষ রাত্রি। ঝালকাঠির সবজি বাজার থেকে যুক্ত ছিলেন আলামিন তালুকদার। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন সকাল। আর কয়েকদিন পর শুরু হবে হালি পেঁয়াজের আবাদ। তার আগে পেঁয়াজের ভান্ডার হিসেবে খ্যাত পাবনার সুজানগর উপজেলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে বীজ তোলা তৈরির কাজ। এতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। দেশের মোট পেঁয়াজের 1/3 উৎপাদন হয় পাবনায়। আর জেলার মধ্যে পেঁয়াজের ভান্ডার হিসেবে খ্যাত গাজনার বিল অধ্যুষিত পাবনার সুজানগর উপজেলা। বিলের পানি নেমে যাওয়ার পরপরই চাষিরা ব্যস্ত পেঁয়াজের বীজতলা তৈরিতে। এ চিত্র পাবনার সুজানগর উপজেলার বিস্তীর্ণ এলাকার। সুজানগরের হাটখালির কৃষক কবির শেখ 5 বিঘা পেঁয়াজ রোপণের জন্য ব্যস্ত সময় পার করছেন বীজতলা তৈরিতে। 1 বিঘাতে মনে করেন দানা দেওয়া যায় 8 থেকে 10 কেজি। 10 কেজি ছাই দানা দিলে পরে মনে করেন 100 বস্তা ছাই লাগে। আর 100 বস্তা ছাইয়ের দাম মনে করেন যে 150 টাকা বস্তা, তাহলে মনে করেন 15,000 টাকার ছাই লাগে আর কি। 45 দিনে বীজ থেকে চারা হলে তা লাগানো হবে জমিতে, আর চারা থেকে 3 মাসের মধ্যে হবে পরিপক্ক পেঁয়াজ। তবে বর্তমানে বীজ, সার সহ চাষাবাদে আনুষঙ্গিক সবকিছুর মূল্য বৃদ্ধিতে পেঁয়াজের দাম নিয়ে চিন্তিত কৃষক। এছাড়াও চলতি মৌসুমে পেঁয়াজ আমদানিতে ভালো দাম না পাওয়ার চিন্তা এখন থেকেই ভর করছে কৃষকের মাথায়। তবে আবহাওয়া ভালো থাকলে ফলন ও দাম ভালো পাওয়ার আশা কৃষকের। গত বছর সার আপনার ক্রয় করেছিলাম হচ্ছে 12 থেকে 1400 টাকা, কিন্তু বর্তমান এই বছরের দাম অনেক বেশি। পেঁয়াজের বীজ করতেছি, পেঁয়াজের বীজ হয়ে গেলে পরে আমরা পেঁয়াজের বীজ উঠায় আবার পেঁয়াজ করব। বীজের বীজ এখন লাগাচ্ছে, আগে ছিল 2200, 2400, এখন 4000, 3500। যদি কিছু বীজ দিত তাহলে আমার উপকার হতো, কিছু সার দিলি পরে তাহলে আমরা একটু গরিব মানুষ বাঁচতাম। মুড়ি কাটা এবং চারা পেঁয়াজ সমন্বয়ে আগামীতে পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে কৃষি বিভাগ। মুড়ি কাটা পেঁয়াজ খুব দ্রুততম সময়ে উত্তোলন হয় এবং এরপরেই চারা পেঁয়াজ রোপণ শুরু হয়। আমার মনে হয় সব সমন্বয় করে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার তেমন কোনো কারণ নেই। চলতি বছর পাবনায় 6400 হেক্টর জমিতে পেঁয়াজের বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 53,750 হেক্টর জমিতে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 9 লাখ মেট্রিক টন। এখন পাবনা। বরিশাল উজিরপুর উপজেলায় কচুয়া গ্রামে বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এতে উপজেলার কয়েকটি গ্রামের প্রায় 1500 মানুষ চিকিৎসা সেবা নেন। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে খুশি সেবা গ্রহীতারা। গ্রামের গরিব মানুষের জন্য এমন আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন অমিত হাসান।
উজিরপুর উপজেলার কচুয়া গ্রামে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ওষুধ বিতরণ। এ উপলক্ষে সকাল থেকে ভিড় করেন উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দারা। ছেলে বউয়ের হাত ধরে চৌমুহনী থেকে চিকিৎসা সেবা নিতে হাজির হন ৯০ বছর বয়সী রোকেয়া বেগম। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এই বৃদ্ধা। শুধু তিনিই নয়, আশপাশের বিভিন্ন গ্রাম থেকে চিকিৎসা নিতে ভিড় করেন নানা বয়সের মানুষ। এই উদ্যোগকে সাধুবাদ জানান তারা। ঔষধ ফ্রি দেয় বা ঔষধে কাজ করে ভালো। গত ৮ বছর যাবৎ এর মাধ্যমে গ্রামের মানুষেরা বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি পাচ্ছেন ওষুধ। বরিশাল শহরে না গিয়ে নিজ গ্রামেই এরকম সুবিধা পাওয়ায় খুশি এলাকাবাসীও। যে রোগের ওষুধ দেয় সেই রকমের হিসাবে আমরা সবসময় উপকার পাই। ভিজিট নেয় না, তারপর ওষুধ দেয় ফ্রি। বরিশাল গেলে টাকা লাগে, গাড়ি ভাড়া লাগে, ফি দেওয়া লাগে। ডায়াবেটিস চিকিৎসা করে কোনো পয়সা নেয় না, পেশা ভাবে কোনো পয়সা নেয় না। আমাকে গরিবের জন্য অনেক সুবিধা। এর মাইকিং করিয়ে জানাইছে, জানাই আমরা আসছি, এনে এসে ওষুধপাতি সব কিছু পাই ফ্রি এবং এতে আমাকে শহরে দেওয়া লাগে না, কোনো সমস্যা না হয় না। 4 সপ্তাহ 4 দিন দেখা হয় এবং পর্যাপ্ত ঔষধ থেকে 3 থেকে 4 লক্ষ টাকার এখানে ড্রাগ থাকে এবং রুগীরা 15 দিন থেকে 1 মাসের ঔষধ এখানে পায় এবং মোটামুটি সবাই খুশি। তাহমিনা ওয়াজেদ চ্যারিটির উদ্যোগে যে ফ্রি ক্যাম্প, এটা আসলে এক অসাধারণ অনুভূতি। বিশেষ করে সাধারণ মানুষের যে উপকার, এটা তো সবার পক্ষে সম্ভব না। প্রতি শুক্রবার বিনামূল্যে নিজ গ্রামের চিকিৎসা সহায়তা দিলেও বছরের এ সময়ে বাবা মায়ের মৃত্যুবার্ষিকীতে তাহমিনা ওয়াজেদ চ্যারিটির উদ্যোগে এই বিশেষ আয়োজন করেন বরিশাল ডায়াবেটিস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার আলতাফ মাহমুদ। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এখানে দুস্থ গরিব রোগীদের সব ধরনের চিকিৎসা হয়। আমি অনেক ওষুধ দিই, অনেক কষ্ট হয় যদিও, তারপর অনেক দূর থেকে রোগীরা আসে, তাদের সাহায্য করি। আগামীতে এই প্রোগ্রাম বলবৎ থাকবে যদি বেঁচে থাকি। 2018 সাল থেকে এই কার্যক্রম শুরু করা হয়। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। অমিত হাসান, এখন বরিশাল। আবারও স্বাগত। দেখছেন এখন সকাল। এবার দেশের বাইরের খবর। ভিন দেশে থাকলেও রেমিটেন্স যোদ্ধাদের গল্প আড্ডায় এখন গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। বিশ্বের যে কোনো প্রান্তে থাকা প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে নতুন পদক্ষেপ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশাপাশি রাজনীতিতেও নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন লেবাননে থাকা প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত প্রতিবেদনে। বিদেশে থেকেও প্রথমবারের মতো বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন অসংখ্য রেমিটেন্স যোদ্ধা। এই অবস্থায় কাজের ফাঁকে প্রবাসী বাংলাদেশিদের গল্প আড্ডায় মূল প্রসঙ্গ এখন আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন। ভোট ঘিরে অন্যান্য দেশের মতোই লেবাননে থাকা প্রবাসীদের মাঝেও বইছে উৎসবের আমেজ। 24-এর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি পূরণে ব্যবস্থা নেয় বেশ উচ্ছ্বসিত লেবাননে থাকা রেমিটেন্স যোদ্ধারা। ভিন দেশে বসে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেয়ার সুযোগকে নিজেদের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন তারা। লেবাননের নারী কর্মী হিসেবে ভোট দিতে পারতেছি, এতে আমরা অনেক অনেক খুশি। প্রবাসের মাটিতে একটা ভোট প্রথম দিতে পারবো, এজন্য সকল প্রবাসী খুবই আনন্দিত। ভোটাধিকার প্রয়োগ ইস্যুতে প্রবাসীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস থাকলেও আছে বেশ কিছু চ্যালেঞ্জও। এর মধ্যে রয়েছে ভোটার যাচাই, সীমিত ভোট কেন্দ্র, প্রযুক্তিগত জটিলতা ও নিরাপত্তা সমস্যা, এমনকি কর্মঘণ্টা যোগাযোগ ব্যবস্থা সহ আরও বেশ কিছু সমস্যা ভোটদান প্রক্রিয়াকে কঠিন করে তুলবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবু এই উদ্যোগকে গণতন্ত্রের বিকাশে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। শুধু প্রবাসীরা না, বাংলাদেশে তার গণতন্ত্রের অধিকার প্রয়োগ করতে পারে নাই। এবার আমরা সে গণতন্ত্রের অধিকার আমরা বাংলাদেশ সহকারে প্রবাসী যারা আছে গণতন্ত্রের অধিকার আমরা প্রয়োগ করব। যেহেতু আমাদের রেমিটেন্সের উপরে বাংলাদেশের মেরুদণ্ড উপরে ভর করে দাঁড়িয়ে আছে, সেই হিসেবে এটা আমাদের দাবি ছিল, আমাদের প্রাপ্য ছিল। প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের জন্য 18 নভেম্বর পোস্টাল ভোট বিডি অ্যাপের উদ্বোধন করার কথা রয়েছে নির্বাচন কমিশনের।
সঠিক সময়ে প্রবাসীদের ভোট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে লেবাননে থাকা বাংলাদেশ দূতাবাস। এখন লেবানন। ভবিষ্যৎ জীবন ও ক্যারিয়ারের নিশ্চয়তায় কঠিন এক পরীক্ষায় অংশ নিতে হয় দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীদের। না খেয়ে টানা 8 থেকে 13 ঘন্টা দিতে হয় এই পরীক্ষা। কোরিয়ানদের শিক্ষা জীবনে পরীক্ষাটি এতটাই গুরুত্বপূর্ণ যে একযোগে সব ধরনের কোলাহল থামিয়ে দিতে বিমান চলাচল পর্যন্ত বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার জীবনের দীর্ঘতম এই পরীক্ষা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার 5.5 লাখের বেশি শিক্ষার্থী। তৌহিদুর রহমান জানাচ্ছেন বাকিটা। ধরুন নাওয়া খাওয়া বাদ দিয়ে টানা ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে দিতে হবে পরীক্ষা, তাও আবার 2-3 কিংবা 5-6 ঘন্টা নয়, 8 থেকে 13 ঘন্টা। আর এই পরীক্ষার একটি নির্দিষ্ট সময়ে শব্দদূষণ বন্ধে অনেকটা অচল করে দেয়া হয় পুরো দেশ। শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে সারা দেশে একযোগে থামিয়ে দেয়া হয় শেয়ার বাজার কার্যক্রম থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, যানবাহন চলাচল, এমনকি বিমান চলাচলও। শুনতে অবাক লাগলেও দক্ষিণ কোরিয়ার জন্য এই ঘটনা একেবারেই স্বাভাবিক। বৃহস্পতিবার দেশটিতে এমনই এক পরীক্ষায় অংশ নেন 5.5 লাখের বেশি শিক্ষার্থী, যা দেশটির ভাষায় সুনুং বা কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট হিসেবে পরিচিত। এর মাধ্যমে কলেজের শিক্ষার্থীদের কেবল বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ তৈরি হয় না, বরং তাদের চাকরির সম্ভাবনা সহ ভবিষ্যৎ জীবনে চলার পথ তৈরি হয়। তাই গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় অংশ নেওয়া সন্তানদের নিয়ে বেশ আশাবাদী অভিভাবকরা। 지금 거의 20년 동안 계속 어떻게 보면 이게 지금 목표이기도 하고 다시 시작이 되는데 지금까지 많이 공부하고 힘들고 했었는데 오늘 본인의 이제 노력했던 거를 최대한 잘. গুরুত্বপূর্ণ এই পরীক্ষার কারণে 1 ঘন্টা দেরিতে স্থানীয় সময় সকাল 10টা থেকে শেয়ার বাজারে লেনদেন শুরু করেছে দক্ষিণ কোরিয়া। এমনকি ইংরেজি লিসেনিং টেস্ট ঘিরে দুপুর 1:05 থেকে 1:40 পর্যন্ত কোলাহলমুক্ত পরিবেশ নিশ্চিতে একযোগে গোটা দেশেই বিমান ও যানবাহন চলাচল সহ সব ধরনের দোকানপাট, বাজার বন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ ছিল। 오늘 아침에 여기 데려다 주고 왔는데요. 경찰관분들도 다 나와 계시고 교통통제도 다 되시고 그렇게 해주실 줄은 몰랐거든요. 저희가 첫 아이인데 정말 최선을 다해서 해주신 것 같아요. 그러니까 저희 나라만 그런지 모르겠지만. বৃহস্পতিবার সকাল 8:40 শুরু হয় এই পরীক্ষা। সাধারণ শিক্ষার্থীদের জন্য 8 ঘন্টা এবং দেখতে পান না এমন শিক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় নির্ধারিত ছিল 13 ঘন্টা। গণিত, ইংরেজি, বিজ্ঞান, বিদেশি ভাষা সহ আরও বেশ কয়েকটি বিষয়ে প্রায় 200টি প্রশ্নের উত্তর দিতে হয়েছে শিক্ষার্থীদের। গত 7 বছরের মধ্যে এবারই সর্বোচ্চ 5.5 লাখের বেশি শিক্ষার্থী সুনুং পরীক্ষায় অংশ নেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। যুক্তরাজ্যের নর্থ ওয়েলসে দেশের ইতিহাসে প্রথম SMR প্রযুক্তি নির্ভর পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে স্টারমারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েছে ওয়াশিংটন, কারণ মার্কিন নির্মাতা প্রতিষ্ঠানের বদলে সেখানে 3টি পারমাণবিক চুল্লি নির্মাণের চুক্তি পেয়েছে যুক্তরাজ্যের জনপ্রিয় ব্র্যান্ড রোলস রয়েস। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। নিউক্লিয়ার SMR বা স্মল মডিউলার রিঅ্যাক্টর হচ্ছে এমন এক প্রযুক্তি যেখানে একটি ফ্যাক্টরির মধ্যেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা সম্ভব। পরীক্ষিত না হলেও এ ধরনের রিঅ্যাক্টর বা চুল্লি থেকে তুলনামূলক কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এই স্মল মডুলার রিঅ্যাক্টর প্রযুক্তি ব্যবহার করে ব্রিটেনের ইতিহাসে প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণের ঘোষণা দিয়েছে স্টারমার প্রশাসন। নর্থ ওয়েলসের অ্যাঙ্গেলসি দ্বীপে উইলভা নিউক্লিয়ার পাওয়ার স্টেশন নামের ওই পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ হবে $336 কোটি, বসানো হবে 3টি পারমাণবিক চুল্লি। যদিও এই প্রকল্প নিয়ে মন কষাকষি শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে। ট্রাম্প প্রশাসনের আগ্রহের তুঙ্গে ছিল এই পাওয়ার প্ল্যান্ট। মার্কিন কোনো নির্মাতা প্রতিষ্ঠানকে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়ার জন্য স্টারমার প্রশাসনকে চাপ দিচ্ছিল ওয়াশিংটন, কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করেছে ব্রিটিশ নির্মাতা প্রতিষ্ঠান রোলস রয়েস। গাড়ি নির্মাতা হিসেবে জনপ্রিয় হলেও পারমাণবিক চুল্লির ডিজাইনে দক্ষতার নজির রাখতে চায় তারা। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান বলছে, নয়া প্রকল্পটি বাস্তবায়িত হলে 3টি ক্ষুদ্র পারমাণবিক চুল্লি থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হবে তা দিয়ে 30 লাখ বসতবাড়ির বিদ্যুতের চাহিদা পূরণ করা যাবে।
2030 সাল নাগাদ এই বিদ্যুৎ যোগ করা হবে ন্যাশনাল গ্রিডের সঙ্গেও। প্রকল্পের আওতায় সৃষ্টি হবে 3000 নতুন কর্মসংস্থান। কোটি কোটি পাউন্ড বিনিয়োগে আগ্রহী হবে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো। ওয়েলসের উইলফা এলাকায় এর আগেও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল, যা 2015 সালে বন্ধ হয়ে যায়। যা সংস্কার করে সেখানেই বড় পরিসরে একটি প্রকল্প নির্মাণে আগ্রহ দেখাচ্ছিল যুক্তরাষ্ট্র। তাই স্টারমারের ঘোষণা আসার পর এক্স বার্তায় এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন দেশটিতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত। প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের জ্বালানি খাতে অংশীদারিত্ব বাড়িয়ে নিবিড়ভাবে সম্পৃক্ত হতে চেয়েছিল, কিন্তু এই মুহূর্তে ব্রিটেন ছোট পরিসরে এসএমআর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চালু করতে চায়। বড় পরিসরে এরকম একটি প্রকল্প বানাতে কয়েক যুগ লেগে যেতে পারে। The US is concerned, I'm really pleased that on the state visit we agreed to work more closely on civil nuclear, and it's not an either-or, it's not an SMR or wider nuclear, we're going to do both, so this is a win-win situation. স্টারমার প্রশাসন দাবি করছে, পারমাণবিক প্রকল্প সম্প্রসারণ করতে ভবিষ্যতে বৃহৎ পরিসরে প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা আছে যুক্তরাজ্যের। 2026-এর মধ্যে এ ধরনের একটি প্রকল্প নির্মাণের জন্য স্থান নির্বাচন করতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জিবি এনার্জি নিউক্লিয়ারকে দায়িত্বও দেওয়া হয়েছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেরপুরের ঝিনাইগাতীতে রানার্স কমিউনিটির আয়োজনে শুরু হয়েছে মিনি ম্যারাথন। এবছর 4 ক্যাটাগরিতে মিনি এই ম্যারাথনে অংশগ্রহণ করেছে প্রায় 800 রানার। ম্যারাথনের বিস্তারিত জানাতে ঝিনাইগাতীর রাংটিয়া থেকে যুক্ত হয়েছেন জাহেদুল খান সৌরভ। সৌরভ, ম্যারাথন শুরু হয়েছে কখন নাগাদ এবং কোন কোন ক্যাটাগরিতে ম্যারাথন থাকছে? রাত্রি এসো আলোচনা শেরপুরে এই প্রতিপাদককে সামনে রেখে কিন্তু শেরপুরের দ্বিতীয়বারের মতো এই মিনি ম্যারাথন হাফ ম্যারাথন শুরু হয়েছে। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে। আমরা সকাল থেকে এখানে খেয়াল করছিলাম যে যারা ম্যারাথনে অংশগ্রহণ করছে তারা কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসে ভোর 6টা থেকে তারা এখন পর্যন্ত কিন্তু 1 কিলোমিটার, 5 কিলোমিটার, তারপর হচ্ছে 10 কিলোমিটার এবং 21 কিলোমিটার, এই 4টি ক্যাটাগরিতে কিন্তু এখানে ম্যারাথনের যে বিভিন্ন বয়সী মানুষ তারা কিন্তু অংশগ্রহণ করেছে। তবে আমি এখানে যারা আয়োজক কমিটি রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। শেরপুর রানার্স কমিটির বেশ কয়েকজন আয়োজক আমাকে জানিয়েছেন যে শেরপুর কিন্তু একটি পর্যটন সমৃদ্ধ জেলা, বিশেষ করে শেরপুরে যে ঝিনাইগাতী সীমান্তবর্তী যে উপজেলা রয়েছে সেখানে কিন্তু ভারত এবং সীমান্ত ঘেঁষা পাহাড় বেষ্টিত যে উপজেলা, বিশেষ করে এখানে গোসদি অবকাশের মতো একটি অন্যতম পর্যটন সমৃদ্ধ স্থান রয়েছে। তবে আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন যে 2023 সালে এটা প্রথমবারের মতো শুরু হলেও অংশগ্রহণকারী যারা ছিল তাদের অনুরোধে দ্বিতীয়বারের মতো আজকের এই ম্যারাথন হাফ ম্যারাথন শুরু করেছেন তারা। তো তারা বলছেন যে এখানে 4টা ক্যাটাগরিতে প্রায় 800-রও বেশি অংশগ্রহণকারী কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। তো আমরা দেখেছি এখানে শিশু, তারপর হচ্ছে মধ্যবয়সী নারী, পুরুষ, আমরা দেখেছি যে এখানে তৃতীয় লিঙ্গ এবং বিশেষ করে যারা বুদ্ধি প্রতিবন্ধী তারাও কিন্তু বাক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করছে। তবে এখানে আয়োজক কমিটিরা বলছেন যে তারা যদি অংশগ্রহণকারীরা তারা যদি আশা পোষণ করে তাহলে হয়তো আগামী দিনে আর বড় পরিসরে তারা এই আয়োজনটা আরো করবেন। তো রাত্রে এই ছিল শেরপুর থেকে হাফ ম্যারাথনের সর্বশেষ তথ্য আমার কাছে। মিনি ম্যারাথনের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাহেদুল খান সৌরভ। শেষ করছি এখন সকাল। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনের দিনই গণভোট, উচ্চকক্ষে পিআর সহ 4 প্রশ্নে হা না ভোট। রাষ্ট্রপতির সইয়ের পর সনদ বাস্তবায়ন আদেশের প্রজ্ঞাপন। রাজনৈতিক বিভেদ দূর করতে প্রধান উপদেষ্টার ভাষণ ভারসাম্যপূর্ণ, বলছেন বিশেষজ্ঞরা। একই দিনে গণভোট, নির্বাচন ইসির জন্য চ্যালেঞ্জিং। মিরপুর বেড়িবাঁধে বাসে আগুন দিয়ে পালানোর সময় তুরাগ নদে পড়ে যুবকের মৃত্যু। ঘটনায় জড়িত আরেকজন আটক। গ্যাসের চাপ কমায় উৎপাদন কমেছে তিতাস গ্যাস ফিল্ডে। সরবরাহ স্বাভাবিক রাখতে বন্ধকূপ চালু সহ বিভিন্ন প্রকল্প। এবং আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন নিয়ে সমালোচনার ঝড়। ক্ষতিগ্রস্ত দেশের দাবি আদায়ে চলছে জোর সংলাপ। আর এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।